শুভ প্রহর। আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আসর প্রচার করছি nrbnews24.com আর একযোগে সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে। আসরটি সমন্বয়ে পরিচালনা করছেন ওমর আলী এবং সঞ্চালনায় আমি মঞ্জুর কাদের। আমাদের আজকের শিশু সাহিত্যিক তুখুর ছড়াকার, বিশেষত শিশু সাহিত্য জগতে খ্যাতিমান কিশোর কবিতা লেখক জনাব জাকির হোসেন কামাল। জনাব জাকির হোসেন কামাল, আপনাকে আমরা আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। জনাব জাকির হোসেন কামালের শিশু সাহিত্য নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছড়া সাহিত্যের শ্রদ্ধেয় পুরুষ জাহাঙ্গীর আলম জাহান। শিশু সাহিত্যিক জাকির হোসেন কামালের রচনা থেকে পাঠ করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মনির। এছাড়া আমাদের সাথে রয়েছেন তিনজন শিশু শিল্পী, রাদিয়া ইসলাম রিদি, মেহজাবিন মৌসি এবং আফরিদা তাহসিন রিদিতা। তোমাদের প্রত্যেককে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। শিশু সাহিত্যিক জনাব জাকির হোসেন কামাল সম্পর্কে জানার আগে চলুন আমরা তার কয়েকটি রচনা সম্পর্কে একটু জেনে আসি। আমি আমাদের রাদিয়া ইসলাম রিদি, মেহজাবিন মৌসি, আফরিদা তাহসিন রিদিতা এবং মনিরুজ্জামান মনির, এই চারজন আবৃত্তি শিল্পীর কাছ থেকে একটি করে ছড়া শুনব। প্রথমেই আমন্ত্রণ জানাবো রাদিয়া ইসলাম রিদিকে জাকির হোসেন কামালের একটি ছড়া পড়ার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখন 16 ডিসেম্বর, এখন বিজয়ের মাস। সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের কবিতা শেখ মুজিবের কথা আমার ভীষণ মনে পড়ে। কবি জাকির হোসেন কামাল। নীল আকাশে পতাকাটা উঠছিল থরথর, মাথার ওপর খোলা আকাশ, কোথায় আমার ঘর? ঝড় জলে আর ঝোপ ছাড়ে কাটছিল যেই দিন, দুর্বিষহ জীবন ছিল বিষণ্ণ মলিন। নালায় ডোবায় রাত্রি যাপন, কোথায় পাবো ঘর? পথে পথে মৃত্যু ঝুঁকি ভীষণ ভয়ঙ্কর। এগিয়ে যাই ফেলে রেখে সহযোদ্ধার লাশ, কষ্ট পেলেও সময় তো নেই, করবো হাহুতাশ। অনাহারে অর্থাহারে জীবনটা প্রায় শেষ, বুকের মাঝে স্বপ্ন শুধু স্বাধীন বাংলাদেশ। বাংলা আমার জীবন মরণ, বাংলা আমার ধাম, বুকে সাহস বাড়িয়ে দেয় শেখ মুজিবের নাম। স্বাধীন হবই স্বাধীন, মাত্র কটা দিন, মনের মাঝে জ্বালিয়ে রাখি স্বপ্নটা রঙিন। গুড়িয়ে দেই একে একে ইয়াহিয়ার ত্রাস, করব এখন নিজের দেশে নিজেই বসবাস। পতাকা চাই, জীবন করি পণ, অবশেষে পাক সেনাদের আত্মসমর্পণ। আজ এখানে মুক্ত বাতাস, পাখির কলতান, আজ এখানে স্মৃতিচারণ, জীবন জয়ী গান। তবু হঠাৎ হঠাৎ হারিয়ে ফেলি খেই, মনে পড়ে এমন দিনে একটি মানুষ নেই, যে ছিল মূল তাকে ভেবে মনটা হু হু করে। শেখ মুজিবের কথা আমার ভীষণ মনে পড়ে, শেখ মুজিবের কথা আমার ভীষণ মনে পড়ে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদি। তোমার এই ছড়াটিতে পুরো বিজয়ের মাসের, পুরো মুক্তিযুদ্ধের একটি চিত্র ফুটে এসেছে এবং এজন্য তোমাকেও ধন্যবাদ। যিনি লিখেছেন ছড়াটি তাকেও ধন্যবাদ। পরের শিল্পী মেহজাবিন মৌসি, শুনি তার কণ্ঠে। ধন্যবাদ আমাকে একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি জাকির হোসেন কামালের লেখা কার্যত কবিতাটি।
জবান যদি বন্ধ থাকে, এই জবানের মূল্য নাই। সত্যি বলার জন্য দেখি কারো আনুকূল্য নাই। সেই কারণেই ন্যায্য কথা বলতে আমি পারি না, কারণ আমি তোতা পাখি, সুখ অথবা সারি না। ভয়ে ভয়ে ক্ষয়ে গেছে এই বিবেকের ধার যত। সত্যি আমি জীবিত না, মৃত মানুষ কার্যত। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাবো আফ্রিদা তাহসিন হৃদিতাকে। হৃদিতা আমাদের কি শোনাবে বলো? ধন্যবাদ। আমি আবৃত্তি করব জাকির হোসেন কামাল রচিত তিরানি। ইরানির চরে ছিল তিরানির ঘর, শুধু বালি ধুধু করে নেই সরোবর। ওই দূরে ঝিকিমিকি নদীটাও ডাকে, তিরানির উরু মন ঘরে বুঝি থাকে। তিরানিকে তীর তীর জল ডাকে আয়, একদিন তিরানিও ওইখানে যায়। তিরানি যে সেই গেল আর এলো না তো, পথ চেয়ে দিন যায় কেটে যায় রাতও। নদীটার দিকে চেয়ে মার চোখ নদী, স্বপ্নটা স্বপ্নটা তিরানিও ফিরে আসে যদি। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ হৃদিতা, খুব মিষ্টি করে পড়েছ। আমরা এবারে আমন্ত্রণ জানাবো, আগেই বলেছিলাম, লক্ষ্মীপুর জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মনির। তিনি পড়বেন জাকির হোসেন কামালের একটি ছড়া। ধন্যবাদ সবাইকে এই বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। আমি এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পড়ছি কবি জাকির হোসেন কামালের রচিত কবিতা নাম কি জানো। পাহাড় থেকে নেমে এলো পাহাড়ি এক মেয়ে, ঝর্ণা জলে নেই, যাচ্ছিল সে একে বেঁকে, দেখছি আমি চেয়ে। তার গায়ে তো রূপুর ঝলক, পায়ের উপর মলক, অঙ্গ ঢল ঢল, চোখে কাজল মেঘের মতো ভীষণ মায়া ভরা। তৃষ্ণা জাগে বক্ষে দারুণ খরা। আর বলি না মেয়ের কথা, কি লাভ কথা বলে, চপল মেয়ে থাকবে কেন যাওয়ার সময় হলে। সে যায় তারই কাজে, দুপুর বেলায় নুপুর তারই রিনিকে ঝিনিকে বাজে। সেই মেয়েটার নাম কি জানো, বলবো আমি নাকি। আমরা তাকে আদর করে গোমতী নামে ডাকি। দেখলে তাকে কাছ থেকে তুলতে পারে কেউ, আমার বুকে সারাক্ষণেই গোমতী নদীর ঢেউ। ধন্যবাদ। জনাব মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে কে জাকির হোসেন কামাল সে সম্পর্কে একটু ধারণা নিলাম। আমাদের চারজন, আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী, তাদের কণ্ঠে 4টি ছড়া শুনলাম। আমাদের একটু ধারণা হলো জাকির হোসেন কামাল কেমন কবিতা লেখেন, কেমন ছড়া লেখেন, কি ধরনের কিশোর কবিতা লেখেন। আমরা এবারে শিশু সাহিত্যিক জাকির হোসেন কামাল সম্পর্কে কথা বলার জন্য জাহাঙ্গীর আলম জাহানকে আমন্ত্রণ জানাবো। তবে তার আগে আমরা মেহজাবিন মৌসির কাছ থেকে একটি কবিতা শুনবো। মৌসি। আবৃত্তি করছি ছবি। তুমি কি কার্যত পড়েছো? জি, কার্যত করেছি। আচ্ছা, কার্যত করলে তোমাকে আমি একটু পরে আমি সুযোগ দিচ্ছি। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম জাহানকে। তিনি কবি সম্পর্কে দুটি আগে কথা বলে নিন, তারপরে তোমাকে আমি সুযোগ দিচ্ছি। জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি গবেষক এবং শিশু সাহিত্যিক। কিশোরগঞ্জে জন্ম। প্রকাশিত গ্রন্থ সংখ্যা 54টি। সাহিত্যের বার্ষিক ছোট কাগজ দৃশ্যপট, সাহিত্যের ষান্মাসিক ছোট কাগজ বাংলাঘর, ত্রৈমাসিক ছড়ার কাগজ আড়াঙ্গি ও সাহিত্যের ছোট কাগজ উজানের সম্পাদক। কিশোরগঞ্জ ছড়াকার সংসদ ও তর্কালঙ্কার মঞ্চের তিনি সভাপতি।
বাংলা একাডেমির, জেলা পাবলিক লাইব্রেরির ও জেলা শিল্পকলা একাডেমির তিনি সদস্য। জনাব জাহাঙ্গীর আলম জাহান, অনুগ্রহ করে আমাদের আসরে আসার জন্য আপনাকে আমাদের সবিশেষ কৃতজ্ঞতা। আপনার কাছ থেকে আমরা কবি জাকির হোসেন কামাল সম্পর্কে দুটি কথা শুনি। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই এই মহান বিজয়ের মাসে আমাদের 1971-এর যে মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিশ্বের বুকে আমাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পেয়েছি, সেই বিজয়ের মাসে আমাদের সকল মুক্তিযোদ্ধাকে এবং এদেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছেন, প্রায় 3 লক্ষ নারী তাদের সম্ভ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি নিজে ছড়ার মানুষ, ছড়ার বাইরে অন্যান্য লেখালেখিও করি। তো ছড়া লিখতে গিয়ে বাংলাদেশে যারা ভালো ছড়া লিখছেন মোটামুটি তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি। জাকির হোসেন কামাল নিঃসন্দেহে ছড়ার ক্ষেত্রে, কিশোর কবিতার ক্ষেত্রে এবং সর্বোপরি শিশু সাহিত্যের ক্ষেত্রে একটি অনিবার্য নাম। তিনি শুধু ছড়া লেখেন কিংবা কিশোর কবিতা লেখেন তাই নয়, তার শিশু কিশোর উপযোগী অসাধারণ বেশ কিছু গল্প আছে, গল্পের বই বেরিয়েছে। এছাড়াও বড়দের জন্য তার কিছু লেখা আছে, আমার সে সকল পড়ারও সুযোগ হয়েছে, তার কিছু বইও আমার কাছে আছে। তো যেহেতু তিনি মূলত শিশু সাহিত্যিক এবং শিশু সাহিত্যের একটি অন্যতম অঙ্গন হচ্ছে ছড়া, আমি সেই ছড়া বিষয়েই দু চারটি কথা বলতে চাই। প্রথমেই বলবো যে আমরা যারা লেখালেখি করি এবং সাহিত্যকে আঁকড়ে আগামী সুন্দরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাদের একটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে মাত্র 50টি বা 100টি শব্দ মগজে ধারণ করে পৃথিবীর অনেক বড় বড় কাজ সম্পাদন করা সম্ভব। সম্ভব নয় শুধু সাহিত্য। সাহিত্য করতে হলে আপনার মগজে, মননে লাখো শব্দের সন্নিবেশ থাকতে হবে। আমরা যখন লিখি, একটি বাক্য লিখতে গিয়ে কোনো একটি শব্দ আমরা সেখানে প্রয়োগ করলাম, কিন্তু মন কেন জানি বলে যে এই শব্দটি এখানে ঠিক যাচ্ছে না, একটি বিকল্প শব্দ প্রয়োজন, এর চেয়ে ভালো একটি শব্দ প্রয়োজন। তো সেই শব্দটি যদি আমার মগজে না থাকে তাহলে আমি কিভাবে সেই শব্দটি ওই জায়গায় প্রয়োগ করব? এ কারণেই প্রচুর শব্দ আমাদের জানতে হবে। সাহিত্য করতে হলে, বিশেষ করে ছড়া কবিতা লিখতে হলে ইতিহাস, ঐতিহ্য, দর্শন, ভূগোল, মাইথোলজি, এমনকি গণিতেরও প্রয়োজন আছে। গণিত জানা আবশ্যক। এসব না জেনে আমরা যদি লেখালেখি করি, বারবারই আমরা ভুলের ভারে আক্রান্ত হব, পাঠকের কাছে নিজেকে হাস্যকর হিসেবে উপস্থাপন করব। জাকির হোসেন কামাল আমার বিবেচনায় তিনি, আমি যে শব্দগুলো উচ্চারণ করলাম, ইতিহাস, ঐতিহ্য, ভূগোল, মাইথোলজি, দর্শন, সব বিষয়েই ভালো খোঁজ খবর রাখেন। তার পড়াশোনা আছে। লেখালেখি করতে হলে পড়াশোনার প্রয়োজন, এটি আছে বলেই তার ছড়া সব সময় মানোত্তীর্ণ হয় এবং তার বাক্যগুলো এত গতিময় হয়, এত সাবলীল এবং এত স্বতঃস্ফূর্ত হয় যা পাঠককে সহজেই আকৃষ্ট করে। অন্তমিলের ক্ষেত্রেও জাকির হোসেন কামাল নিঃসন্দেহে একজন সচেতন মানুষ, সচেতন লেখক। তার অন্তমিলে আমি আজ পর্যন্ত কোনো ভুল পাইনি। তার বিষয়বস্তুর মধ্যে বৈচিত্র্য আছে, বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রেও তিনি বেশ মুন্সিয়ানার পরিচয় দেন। বাক্যগুলো অত্যন্ত সরল, সহজবোধ্য। ছড়া যারা লিখি, কিশোর কবিতা যারা লিখি,
অবশ্যই আমাদের উচিত হবে না আমাদের লেখার মধ্যে, আমাদের একটি বাক্যের মধ্যে কোনো দুর্বোধ্যতা তৈরি করা, দুর্বোধ্যতার ধূম্রজাল তৈরি করা, পাঠকের কাছে যেন সেটা সহজবোধ্য হয় এবং পড়তে গিয়ে শিশুরা যেন সাবলীলভাবে সেটা উচ্চারণ করতে পারে, সেদিকেও আমাদের মনোযোগ রাখতে হবে। জাকির হোসেন কামাল সেই কাজগুলো ভালো করেন বলেই তিনি বাংলাদেশে এখন যারা ছড়া লিখছেন, শিশু সাহিত্য করছেন, তাদের যদি কোনো তালিকা করা হয়, সে তালিকায় প্রথম দিকেই তার নামটি থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি জাকির হোসেন কামালের একজন গুণমুগ্ধ পাঠক। আর আজকে যে শিশুরা তার কিশোর কবিতাগুলো, আমি এগুলোকে ছড়া বলতে রাজি নই, কিশোর কবিতাগুলো এখানে আবৃত্তি করে শোনালো, প্রত্যেকটি কবিতাই অত্যন্ত হৃদয়গ্রাহী এবং বিষয়বস্তুর যেমন বৈচিত্র্য আছে তার বাক্য গঠনে, তার অন্তমিলের কারিশমায়, সব দিক থেকেই তিনি সফল। আমি এই জন্য জাকির হোসেন কামালের তো একজন ভক্ত বটেই, এবং আমি মনে করি আমাদের বাংলাদেশের বাংলা শিশু সাহিত্য আগামী দিনে এরকম জাকির হোসেন কামালদের হাত ধরেই সুন্দরের পথে এগিয়ে যাবে এবং অসম্ভবকে অতিক্রম করে বাংলা শিশু সাহিত্যকে বিশ্ব দরবারে একটি বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই জাকির হোসেন কামালরা নিশ্চয়ই অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি তার শুভকামনা করি। এ পর্যায়ে আমি এটুকুই বললাম, পরবর্তী সময়ে আবার সুযোগ হলে আরো কিছু কথা বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম জাহান। আপনি যেমন গুণী, আপনি ঠিক তেমনি গুণীর কদর করতে শিখেছেন। এবং আপনি যে কথাগুলি বলেছেন জাকির হোসেন কামাল সম্পর্কে আমার ধারণা ঠিক এরকমই। আর একটি বিষয় বলা দরকার যে তিনি এত বিনয়ী, তিনি এত সহজে স্পর্শ করা যায় এমন একজন মানুষ। এবং আপনি জানেন যে আমাদের যে অনুষ্ঠানটির নাম হলো আশিস, আমরা শিশুদের সঙ্গী। তিনি মূলত একেবারে শিশুদের সঙ্গী একজন মানুষ। তিনি নিজেও শিশুর মতো এবং শিশুদের সাথে তিনি এত চমৎকারভাবে মিশতে পারেন। তিনি বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তার ভিতরে আপনি কখনো সেই অহংকার, কখনো সেই ভাবগাম্ভীর্য সেটি দেখবেন না। তিনি যেভাবে ছড়া লেখেন তিনি সেই শিশুর মতোই আচরণ করেন। এটি তার একটি মহৎ রূপ। আমাদের সব শিশু সাহিত্যিক তার মতো হোক, আমাদের সব শিশু সাহিত্যিক তার মতো শিশুদের সঙ্গী হোক, আমরা এই কামনা করি। আমরা আরেক প্রস্থ শিশুদের কাছ থেকে এবং জনাব মনিরুজ্জামান মনিরের কাছ থেকে জাকির হোসেন কামালের 4টি ছড়া শুনে আসি। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আফ্রিদা তাহসিন হৃদিতাকে জাকির হোসেন কামালের একটি ছড়া পড়ার জন্য। আবৃত্তি করছি জনক তোমায় জানতে। টুঙ্গিপাড়ার শ্যামল ছায়া খুব কি তোমায় টানত, চাইতে তুমি ফিরতে গায়ে যখন হতে ক্লান্ত। উদাস দুপুর ঘুঘুর ডাকে যখন ভীষণ শান্ত, ঢুলু ঢুলু তোমার চোখে নিদ্রা বুঝি আনত। শেষ জীবনে ফিরবে গায়ে ঘাতকরা কি জানতো, আনলো ওরা ছিল ভীষণ উদ্ভ্রান্ত। তুমি এখন টুঙ্গিপাড়ায় জীবনের ওই প্রান্তে, ছুটছি আমি ক্লান্ত পথিক জনক তোমায় জানতে। ছুটছি আমি ক্লান্ত পথিক জনক তোমায় জানতে। ধন্যবাদ। ধন্যবাদ হৃদিতা, তোমার কণ্ঠটা খুবই মিষ্টি আর তুমি বেশ মিষ্টি করে পড়েছ। তোমাকে আমরা আরো একবার সুযোগ দিব, আরো একবার দুবার সুযোগ দিব, তুমি পড়বে, তোমার কবিতা পড়বে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মনিরুজ্জামান মনিরকে। আপনাকে আনমিউট করতে হবে।
ধন্যবাদ। এই পর্যায়ে আমি কবি জাকির হোসেন কামালের যে কবিতাটি পড়ছি সেটি আমার খুব ভীষণ একটি প্রিয় ছড়া, একটু পড়ার চেষ্টা করছি। দাদা আমার সব জানতা টিভির মাঝে টক করে, হক কথা যখন তখন টেরি টোরে টক করে, উপরে নিলেও কাজ করেন অক্ষরে আর অক্ষরে, টাকার তেমন নেই প্রয়োজন তবুও নেন শখ করে, তখন দাদার চোখ মুখ যে ঝকমক ঝকমক করে। ধন্যবাদ। বাহ, খুবই ছোট্ট কিন্তু কি অসাধারণ গাঁথনি ছড়াটির। ধন্যবাদ জনাব মনিরুজ্জামান মনির। মেহজাবিন মৌসিকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। মৌসি। ধন্যবাদ। আবৃত্তি করছি কবি জাকির তেমনি আমি খুঁজে বেড়াই একটি মুখচ্ছবি, সেই ছবিটা কোথায় পাবো কেমন করে? সবাই বলে যাও না কেন রোদ্দুর প্রান্তরে, সবাই বলে সবুজ মাঠে তাকাও ধানের শীষে, ফুল ফসলের সেই ছবিটা বেশ রয়েছে মিশে, তাকাও তুমি কিষান মজুর নাই মাঝের দিকে, ঠিকই তুমি খুঁজে পাবে তোমার ছবিটিকে। এমন ফিসফিসিয়ে বাতাস কথা বলে, দৃষ্টি রাখো এবার শরীর মধুমতির জলে, তাকিয়ে দেখি ও মা এ কি অযুত্রা শিশু না, ঝিকিমিকি জলের মাঝে ছবির আনাগোনা, অবাক দেখি ছবির মানুষ কথা বলে হাসে, জানি আজ সকল মানুষ আমায় ভালোবাসে, ভালোবাসি ভালোবাসি শব্দ ওঠে জোরে, ফুল পাখি কয় তুমি খোকা খোকা, তুমি আছো যেমনি ছিলে ছোট্টবেলার খোকা, সেই থেকে ঠিক আজ অবধি কেবল বেড়াই ঘুরে। মৌসির সম্ভবত নেটওয়ার্কে কিছুটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, মৌসির ছড়াটি আমরা ওর যখন ফিরে আসবে আরেকবার শুনবো। মৌসি, তুমি এখন শুনতে পাচ্ছ? জি মামা, শুনতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু তোমার কথা একটু ভেঙে ভেঙে এসছে, বিশেষ করে তুমি যখন শুরু করেছো এবং শেষ দিকটায়। তুমি কি আরেকবার পড়বা ছড়াটা? কারণ ছড়াটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। যদি তুমি ঠিক আছে, হ্যাঁ প্লিজ। ধন্যবাদ। আবৃত্তি করছি কবি জাকির হোসেন কামালের লেখা ছবির খোকা কবিতাটি। শিউলি যেমন রাতকে খোঁজে চাঁদকে খোঁজে কবি, তেমনি আমি খুঁজে বেড়াই একটি মুখচ্ছবি, সেই ছবিটা কোথায় পাবো কেমন করে? সবাই বলে যাও না কেন রোদ্দুর প্রান্তরে, সবাই বলে সবুজ মাঠে তাকাও ধানের শীষে, ফুল ফসলের সেই ছবিটা বেশ রয়েছে মিশে, তাকাও তুমি কিষান মজুর নায়ের মাঝের দিকে, ঠিকই তুমি খুঁজে পাবে তোমার ছবিটিকে। এমন সময় ফিসফিসিয়ে বাতাস কথা বলে, দৃষ্টি রাখো এবার শরীর মধুমতির জলে, তাকিয়ে দেখি ও মা এ কি অযুত্রা শিশু না, ঝিকিমিকি জলের মাঝে ছবির আনাগোনা, অবাক দেখি ছবির মানুষ কথা বলে হাসে, জানি আজ সকল মানুষ আমায় ভালোবাসে, ভালোবাসি ভালোবাসি শব্দ ওঠে জোরে, ফুল পাখি কয় তোমার জন্য হৃদয় সবার পড়ে, তোমায় ভেবে এই যে ফুটি পুষ্প থোকা থোকা, তুমি আছো যেমনি ছিলে ছোট্টবেলার খোকা, সেই থেকে ঠিক আজ অবধি কেবল বেড়াই ঘুরে, ছবির খোকা লেপ্টে থাকে বুকের উঠোন জুড়ে। ধন্যবাদ আমাকে আবার একটি সুযোগ দেওয়ার জন্য। না, তোমাকে আবার সুযোগ দেওয়া হয়নি তো। তোমার
ছড়াটি পড়ার তুমি এত চমৎকার পড়ো, কিন্তু ছড়াটি শুধু নেটওয়ার্কের জন্য আমরা পুরোটুকু শুনতে পাচ্ছিলাম না, সেই জন্য তোমাকে আমরা সুযোগ দিয়েছিলাম। অনেক ধন্যবাদ তোমাকে মৌসি। আর সবশেষে আরেকবার আসবে রাদিয়া ইসলাম রিদির কণ্ঠে শুনি জাকির হোসেন কামালের আরেকটি ছড়া। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আবৃত্তি করছি জাকির হোসেন কামালের রচিত কবিতা কষ্ট দিও না। দিনের শেষে আধার নামে ঘুমায় যখন গা, একলা কাঁদে বিজন রাতে অকুল নদের না। ঝুম বরসায় দৃষ্টি হারায় কৃষ্টি গেছে খোয়া, জল হারিয়ে ডুকরে কাঁদে তিস্তা করতোয়া। ব্রিটিশ পাখি ওলন্দাজও সব নিয়েছে লুটে, যা ছিল তার নেই তো কিছু, শূন্য করপুটে। বন হারিয়ে রোদন করে পাখ পাখালি কাঁদে, কোন ভুলে যে সোনারি বিহগ আটকে গেছে ফাঁদে। দিন বদলের পালায় এখন মুক্ত আমার পাখি, সযত্নে রাখবে তারে আজকে বলে রাখি। থাকতে হবে সবার তাকে ভালো করে চেনা, জানো তো সে নয় সাধারণ, অনেক দামে কেনা। লাল ও সবুজ বৃত্ত ত্রিভুজ ছক বা সারণী। কার কথাটা বলছি আমি বুঝতে পারোনি? দেশের কথা বলছি আমি, দেশ মানে তো মা। আর যা করো তোমরা তাকে কষ্ট দিও না, আর যা করো তোমরা তাকে কষ্ট দিও না। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। তিনি যেই লেখাগুলি কেবল লেখার জন্য লিখেছেন তা না, এই কথাগুলি আমাদের আসলে মানতে হবে। আমাদের তো দুইটা মা, একটা আমাদের মা যিনি ছোটবেলা থেকে আমাদেরকে লালন পালন করেছেন, আর একটা মা আমাদের দেশ। সেই মা আমাদের খাদ্যশস্য উৎপাদন করে, আমাদের লালন পালন করে, আমাদের ছায়া দেয়, আমাদের মাটি দেয়, আমাদের নদী দেয়, আমাদের জল দেয়, আমাদের বায়ু দেয়। সেটি আমাদের একটি মা। এই মাকে যেন আমরা কখনোই কষ্ট না দিই। আমরা এতক্ষণ তো দুই প্রস্থে চারটি চারটি করে বেশ 8টি ছড়া শুনে ফেললাম জাকির হোসেন কামালের, এবং তার সম্পর্কে আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং কীর্তিমান পুরুষ জনাব জাহাঙ্গীর আলম জাহান, তিনিও তার সম্পর্কে বলেছেন। আমরা এবারে শুনি যে আপনি যেসব শিশু সাহিত্য রচনা করেছেন সেগুলি যে আজকে শিশুদের কণ্ঠে শুনলেন, কেমন লাগছে আপনার? বা শিশুদের জন্য কেন লিখছেন? আপনি তো অনেক বড়দের জন্য কাজ করছেন, বাংলাদেশের বৃহত্তর পরিসরে কাজ করছেন, জনগণের সেবা দিচ্ছেন, বাংলাদেশ আলোকিত করছেন, আপনি বিদ্যুৎ দিচ্ছেন, তারপরে আপনি শিশুদের জন্য লিখছেন। কেন লিখছেন? কেমন লাগছে আজকের অনুষ্ঠান? ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আমি বিজয়ের এই মাসে প্রথমে সকলকে বিজয়ের শুভেচ্ছা, স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, টুঙ্গিপাড়ার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার সকল বীর সেনানীদের। আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার প্রিয় সঞ্চালক, যিনি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি স্বর্গের ফুল, জ্যোৎস্নার হাসি আর নন্দিত কাননের অবিকশিত কলি অর্থাৎ শিশুদের বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন আশিস নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রিয় সাহিত্যিক, সাহিত্য অঙ্গনের প্রিয় মুখ, সর্বোপরি চমৎকার হৃদয়গ্রাহী উপস্থাপনায় মানুষের হৃৎপিণ্ডকে স্পর্শ করেন আমার প্রিয় সাহিত্যিক মঞ্জুর কাদের ভাই, আজকের অনুষ্ঠানের সঞ্চালককে আমি শুভেচ্ছা জানাতে চাই। নেপথ্যে এই অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন জনাব ওমর আলী ভাই এবং তার প্রতিষ্ঠান nrbnews24.com-কে আমি শুভেচ্ছা জানাই। আজকে যারা এই অনুষ্ঠানে এসে আমাকে ধন্য করেছেন, চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন দেশের শক্তিমান তুখোর ছড়াকার, মুক্তিযুদ্ধ লোক সাহিত্যের গবেষক, প্রাবন্ধিক, খ্যাতিমান কবি ও সুসাহিত্যিক, স্বর্ণপদক প্রাপ্ত সাহিত্যিক, এবং শুধু অগ্রজ বলবো না, আমি যখন কোনো কিছুতে ঠেকে যাই, আমি যার কাছে যাই
তিনি আজকের অনুষ্ঠানের আলোচক জাহাঙ্গীর আলম জাহান ভাই। তার লেখা, তার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে অনেক ঘন্টা ঘন্টা আলোচনা করা যাবে। প্রসঙ্গ যেহেতু সেটি নিয়ে আর আমি আলোচনা করছি না। আমি ধন্যবাদ দিতে চাই আজকে আবৃত্তিতে যারা চমৎকার আবৃত্তি করে যারা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। এবং আসলে আমি বুঝতে পারিনি আমার লেখাগুলো লেখা হয়ে উঠলো কিনা, ছড়া কিংবা কবিতা হয়ে উঠলো কিনা, কিন্তু আমি এতটা আবেগ আপ্লুত তাদের আবৃত্তি শুনে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, কিছুটা লেখা মনে হয় আবৃত্তি হয়ে উঠলো। তো সেই আজকে যারা অংশগ্রহণ করেছেন, লক্ষ্মীপুরের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, প্রাণপুরুষ এবং জেলা কালচারাল অফিসার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমার সহকর্মী, আর যারা অংশগ্রহণ করেছেন আমার সন্তান তুল্য ছোট্ট বন্ধু আদরের মেহজাবিন মসি, আফরিকা তাহসিন হৃদিতা, রাদিয়া ইসলাম হৃদি, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিশুদের জন্য কেন লিখি এই প্রশ্নটা করেছেন প্রিয় সঞ্চালক। শিশুদের জন্যই তো লিখব। লেখা আসলে একটা সহজাত জন্মগত বিষয়। আর আমি লেখা কিভাবে আসলাম, কিভাবে কি হলো সে বিষয়টা বলছি না, কিন্তু বলছি শিশুদের জন্য কেন লিখি। দেখেন, আমি যখন লেখা শুরু করি ছাত্র জীবনে, এটা ৮০ দশকের প্রথমার্ধে, তখন তারপর দীর্ঘ ২.৫ দশক আমি কিন্তু লেখার বাইরে ছিলাম। এই ২০১৫ সালে আবার লেখালেখিতে ফিরে এসেছি। এবং আপনারা শুনে অবাক হবেন, ফেসবুকের অনেক ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হয়। এই ফেসবুক আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমি ২০১৫ সালেই ফেসবুকে গেলাম। তো যে বিষয়টা আমি বলছিলাম, আমি ওই সময়ও আমি লিখতাম ৩টা বিষয়ের উপরে, এবং সেটা ছিল শিশু, প্রেম এবং বিপ্লব। তখন সমাজ বিপ্লব, সামাজিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লব, সাম্যবাদী বিশ্বাস করতাম, তার জন্য কাজও করতাম, নিজের অনেকটা সময় দিয়েছি। যার জন্য তৎকালীন সময়ের কোনো ছড়া বা কবিতার বই আমার কাছে নেই, সবগুলো নষ্ট হয়ে গেছে। এবং প্রত্যেকটা খাতার উপরে আমি যে কথাটা লিখতাম যে আমার লেখার বিষয়বস্তু শিশু, প্রেম আর বিপ্লব। যেমন আমার মনে আছে একটা ছড়ার বইয়ের মধ্যে এরকম লেখা ছিল, অনেক কিছুই বুঝি না, যেমন বুঝি না প্রজ্ঞা পারমিতা, শিশু, প্রেম, বিপ্লব, এই ৩ নিয়ে আমার কবিতা। এরকম এই কথাগুলো তৎকালীন সময়ে থাকতো। শিশুদের নিয়ে কেন লিখি, আমি নিজেও শিশু সংগঠন করি। খেলাঘর জাতীয় পর্যায়ের শিশু কিশোর সংগঠন, তার থেকে ছাত্র জীবন থেকে আছি, এখনো আছি, সেভাবে সময় না দিতে পারলেও আছি। আমি মনে করি শিশুরা সবচাইতে বিকাশমান, সবচাইতে সম্ভাবনাময়, সবচেয়ে বেশি প্রতিশ্রুতিশীল। প্রথম বিবেচনা হচ্ছে তারা যেহেতু সবচেয়ে বেশি কিছু দিতে পারে, কাজেই ওখানেই তো আমাকে কাজটা করতে হবে। দ্বিতীয়ত, আমি মনে করি স্বাভাবিক আমাদের জন্ম মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কালকে আমার এক বন্ধু মারা গেছেন, আমি তার জন্য খুবই মর্মাহত। আমি এই অবস্থার মধ্যে আজকের এই প্রোগ্রামে এসেছি। তো যে কথাটা, স্বাভাবিক বিবেচনায় আমার চেয়ে আমার সন্তান, আমার শিশুরা বেশি দিন বেঁচে থাকবে, তাকে যদি মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা যায়, তার কাছ থেকে ফিডব্যাক রিটার্নটা অনেক বেশি ভালো আসবে। সেই কারণে আমি মনে করি তাদেরকে তৈরি করা দরকার, তাদের জন্য লেখা দরকার, তাদের মনোজগতের মধ্যে একটা পরিবর্তন আনা দরকার। তৃতীয়ত হচ্ছে, আমি নীতি কথা আমি বলি, অনেকেই বলে, আবার অনেকে মানে স্ট্যান্ড বাজিও করে, নিজে বিশ্বাস করে না কিন্তু মুখে চমৎকার সুন্দর করে কথা বলে। এগুলো আমার কাছে প্রচন্ড ঘৃণার একটা ব্যাপার। কিন্তু শিশুরা মিথ্যা কথা বলে না, শিশুরা অন্যায় করে না, শিশুরা ফুলের মতো নিষ্পাপ, তারা পবিত্র, তারা জ্যোৎস্নার ফুল, তারা স্বর্গের প্রতিচ্ছবি। তারা সেই শিশুদেরকে, কাদার মতো শিশুদেরকে যদি তৈরি করে নেওয়া যায়, তাইলে কিন্তু অনেক বেশি ভালো আমরা ফল পেতে পারি। তো ইহজাগতিক লাভালাভের যে কথা হোক আর যাই হোক, এই শিশুরা ভালো সম্ভাবনাময় ভালো কিছু দিতে পারে। সেই জন্য আমি মূলত শিশুদের জন্য লিখি। আমি আসলে এই কথাটা আবার উচ্চারণ করলাম, আমি কিরকম লিখি আমি জানি না, কারণ এটা অন্যরা হয়তো বলবে আমার সম্পর্কে। আমার এখনো মনে হয় যে আমার লেখাগুলো বোধহয় লেখা হয়ে উঠলো না, কিন্তু আজকে এত চমৎকার করে
আমার এই ছোট্ট সোনামণিরা এবং আমার সহকর্মী মনিরুজ্জামান মনি সাহেব সহ আলোচনা করলেন, আমার মানে খুব হৃদয় স্পর্শ করেছে। আমার কাছে কেন যেন আবৃত্তি শুনে মনে হচ্ছে যে হয়তো লেখাটা কিছুটা হয়ে আসছে, আর বাকিটা আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমি আরো চেষ্টা করে যাব। আমি আর আলোচনা বড় করতে চাই না, যেহেতু নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। আমি আরো কয়েকজনকে একটু ধন্যবাদ দিতে চাই যারা লেখালেখির সাথে সংশ্লিষ্ট। তারা অনেকেই ফেসবুকের লাইভে অনুষ্ঠানে এসে মন্তব্য করেছেন। মুজিবুর রহমান আমার আরেক সহকর্মী, লিখেন ছড়া কবিতা লিখেন এবং তিনি চমৎকার করে বলেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। মনসুর রহমান আমার এক সহকর্মী, এম মামুন, তবে মামুন চমৎকার ছড়া গল্প এবং গল্পও লিখে, যদিও তার প্রকাশিত গ্রন্থ নেই সম্ভবত, যাই হোক সামনে আসবে। আরেকজনের কথা আমাকে বলতে হয়, সুবর্ণা দাস মুনমুন। মানে একজন মাঠে নেমেই, মানে একজন ভালো প্লেয়ার যেভাবে গোল করে ফেলে, মানে নেমে খুব লেখালেখিতে খুব বেশি দিন না, সুবর্ণা দাস মুনমুন এত চমৎকার কিশোর কবিতা লিখে, তার লেখাগুলো আমার প্রত্যেকটা লেখা আমাকে স্পর্শ করে যায়। তো তার জন্য আমার ধন্যবাদ। আসমা আক্তার শিমু ভালো লিখে, শাদমিন ইসলাম, তাকেও আমি ধন্যবাদ দিচ্ছি। আব্দুল হান্নান সাগর, মানে আমাদের প্রগতি লেখক সংঘের একজন লেখক এবং ভালো লিখেন এবং সবচেয়ে ভালো মনের মানুষ। আর সবচেয়ে যার কথা না বললে নয়, আমাদের এই সময়ের যদি নবীনদের কথা বলা হয় কেমন লিখে তারা, তাইলে আমি প্রথমে যাদের নাম বলবো তার মধ্যে প্রথম নামটাই আসবে শাহরিয়ার সাদাত। এত বৈচিত্র্যময় লেখা লিখে, এত মানে প্রতিদিন পত্রিকার পাতা খুললেই তার লেখা প্রকাশিত হয়। তো মানে তরুণ হিসাবে তাদের যে এনার্জেটিক, সেই জীবনটা আমি হারিয়ে ফেলেছি, যার জন্য আমি এখন নবীন বয়সে প্রবীণ লেখক, যে এটা আমি নিজেকে তাই মনে করি। তো শাহরিয়া শাহাদাতকেও ধন্যবাদ, তারা অংশগ্রহণ করে অনুষ্ঠান দেখছে এবং উৎসাহিত করছে, তাদের জন্য আমার শুভকামনা জানিয়ে আমার জন্য এই আয়োজন করার জন্য মঞ্জুর কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং হৃদয় থেকে। এবং তিনি আসলে আত্মীয় কারা, শুধু পারিবারিক সম্পর্ক যারা আছে তাদেরকে আমি আত্মীয় মনে করি না, আত্মার সাথে সম্পর্কিত যারা তারাই আত্মীয়। এবং সেই আত্মীয়তার বন্ধনে আজকে যারা আছেন তারা আমার সারা জীবনের আত্মীয়, আমার হৃদয়ের খুব কাছের মানুষ। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন কামাল। আপনার কথা আমরা আরেকবার শুনবো। আর যে কথাটি আপনি বলেছেন, আপনি শিশুদের জন্য কেন লেখেন, যে আসলে আমরা যে এই যে শিশুদের জন্য আসরটি করি, এটির একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটি হলো যে আমাদের যে মহান লেখকরা শিশুদের জন্য কি লিখছেন, এটি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যেখানেই বাঙালিরা বসবাস করে সেখানেই যেন শিশুরা জানতে পারে যে আমাদের বাংলাদেশে কেবল খারাপ মানুষ নেই, আমাদের বাংলাদেশে অসাধারণ ভালো ভালো মানুষ আছে, অসাধারণ ভালো ভালো চিন্তা হয়, অসাধারণ ভালো ভালো লেখা হয়। সেই লেখাগুলির সাথে পরিচিত হলে তাদের ভিতরে একটা আস্থা আসবে, একটা আত্মসম্মান আসবে, একটা আত্মবিশ্বাস আসবে যে না, আমাদেরও সামনে আলোক রয়েছে। আরেকটি কারণ হলো, আমরা চাই যে আমাদের শিশুরা যেন পৃথিবীকে ভালোবাসে, স্বদেশকে যেন ভালোবাসে, স্বদেশের একটা ঘাস, একটা গাছ, একটা পশু, একটা পাখি, যে কোনো মানুষ, যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, সবাইকে যেন ভালোবাসে। এই পৃথিবীর যারা যারা বাসিন্দা, একটা পোকামাকড়, তাকেও যেন সে ভালোবাসতে শেখে। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে পিঁপড়াকে বা মশাকে মেরে ফেলি, কিন্তু তারপরেও হয়তো আমাদের বাঁচার জন্য আমরা মারি, কিন্তু আমাদের ভিতরে এই বোধটা যেন থাকে, আমাদের শিশুরা যেন এটা বুঝতে শিখে যে সেই প্রাণটিও আমি নষ্ট করলাম হয়তো আমার বাঁচার জন্যে। অন্তত একটা দুঃখ বোধ যেন তাদের থাকে। আমরা যেন একটা যে কোনো পশুকে বা পাখিকে অযথাই যেন কষ্ট না দেই। গ্রামে গঞ্জে দেখা যায় ছেলেরা গুলতি নিয়ে পাখি মারে অযথাই, কোনো কারণ নেই। সেই পাখিটা সে খাচ্ছে না, কিন্তু মেরে সে আনন্দ পায়। কেন পায়? কারণ পূর্বপুরুষ থেকে তারা শিখে আসছে। তাদেরকে এই কথাটা কেউ বলে না যে তোমাকে একটা আঘাত করলে তুমি যে ব্যথাটা পাও, একটা পাখিকে আঘাত করলে সেই পাখিটা সেই একই আঘাত পায়। তোমাকে আঘাত করলে তুমি যে ব্যথা পাও, একটা কুকুরকে, একটা বেড়ালকে আঘাত করলে সে একই ব্যথাটা পায়। কাজে এই যে অন্যের প্রতি যে সহানুভূতিশীল হওয়া, এই জিনিসটা শেখানোই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। এই জন্য আমরা মহান মহান শিশু সাহিত্যিকদের নিয়ে আসি, যাদের লেখায় আমরা পাই যে হ্যাঁ, এই লেখাগুলি পড়লে আমাদের শিশুরা তাদের অনেক দিনের ভুল ভেঙে যাবে, তারা আলোক দেখবে, তারা তাদের মুখ বুক সবকিছু প্রশস্ত হবে।
এই জন্য আমরা, এবং আজকে যে জাকির হোসেন কামালকে নিয়ে আসছি, আমি দীর্ঘদিন থেকে আপনার কবিতাগুলি পড়ি, আমি দেখি যে আপনার কবিতায় কি কি জিনিস আছে। একসময় আমি ভাবলাম যে হ্যাঁ, আপনার কবিতাগুলি আমাদের শিশুদেরকে শোনানো দরকার, সেই জন্য আজকের আয়োজন। আপনি অনুগ্রহ করে সম্মত হয়েছেন এবং জনাব জাহাঙ্গীর আলম জাহান তিনি অনুগ্রহ করে আলোচনা করতে সম্মত হয়েছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আশিস, nrbnews24.com সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা একটা কাজ করি, আমরা জনাব জাহাঙ্গীর আলম জাহানের কাছ থেকে কিছু কথা শোনার আগে আরেকবার আমরা 4টি ছড়া শুনে আসি। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মনিরুজ্জামান মনিরকে আরেকটি ছড়া পড়ার জন্য। ধন্যবাদ। কবি জাকির হোসেন কামালের যে কবিতাগুলো, যেমন শিশুদেরকে নিয়ে ছড়া, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বা ব্যঙ্গাত্মক ভাবে সমাজের অসঙ্গতিগুলা তুলে ধরা, আসলে অসাধারণ। এই পর্যায়ে পড়ছি বিজয়ের মাসে একটি কবিতা, আবার ৭১। সূর্য বাজাও সূর্য সেনের রক্ত যখন শিরায়, যুদ্ধে যাবার পথ থেকে আজ কে আছে যে ফিরায়। প্রীতিলতার স্মৃতি আজও দগ্ধ করে ঘায়ের মতো, দিবানিশি মনের মাঝে পোড়ায় অবিরত। আজও নাড়ায় কষ্ট বাড়ায় ক্ষুদিরামের ফাঁসি, বারে বারে তবু মাগো তোমায় ভালোবাসি। জীবনে দিলেন রফিক সালাম ২১-৫২তে, ঘাতকরা যে আজও লবণ ছিটায় আমার ক্ষতে। ৭১ প্রাণ যে দিল লাখো তোমার ছেলে, দেশের জন্য জীবন দেয়া কোথায় এমন মেলে। তাই তো বলি ঘাতক দেখে কিসের তোমার ডর, প্রয়োজনে আনবো ডেকে আবার ৭১। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবার ৭১ আসার আমাদের দরকার নেই। আমাদের এই শিশুরা যদি ঠিক মননে বেড়ে ওঠে তাহলে আমাদের দেশ সার্থক হয়ে উঠবে। আমি এবারে আমন্ত্রণ জানাবো আরেকবার রাদিয়া ইসলাম রিদিকে। রিদি, তোমার তৃতীয় ছড়াটি শুনবো আমরা। ধন্যবাদ। আবৃত্তি করছি কবিতা স্বর্গের কাছাকাছি, কবি জাকির হোসেন কামাল। আমার বাড়িটি নদীর ওপারে, সবুজের বনছায়। আমার বাড়িটি শাশ্বত বাংলার নিভৃত কোনো গায়ে। আমার বাড়িতে রোজ খেলা করে উদাস মাঠের হাওয়া। আমার ঘরটি মাটির দেয়ালে, শনের পাতায় ছাওয়া। আমার বাড়ির নিকটেই আছে বাবুই পাখির বাসা। সে বাসার মতোই দোলে আমাদের জীবনের প্রত্যাশা। আমার বাড়ির চারিদিকে আছে কদলী বৃক্ষের সারি, ফাট ফুল আর বনফুলে মিলে মায়াময় কাড়াকাড়ি। আমার গ্রামের এখানে ওখানে ঝিঝি ডাকে সারা বেলা। আমার গায়ে সারা রাত ধরে জোনাকিরা করে খেলা। আমার বাড়ির পশ্চিম পাশে বাঁশবাগানের পর চাঁদ ওঠে যেন ফোটে ফুল, লাল অপরূপ মনোহর। যদিও আমাদের জীবন চলছে জীবনে জীবন ঘষে, তবুও আমার বাড়িতে সন্ধ্যায় গল্পের হাট বসে। ছোটরা বসে দাদুর সাথে মাদুর বিছিয়ে রাতে, টানা পড়েনে থাকলেও কেউ যায় না তো সংঘাতে। আমার গ্রামটি, আমার বাড়িটি কি মমতায় গড়া, তুমি দেখবে না নামে এখানে স্বর্গের অপ্সরা। বুঝবে না তুমি আমার বাড়ির কোথায় এমন মোহ, কারণ তুমি তো খুঁজতে যাবে না সবুজের সমারোহ। দেখবে তুমি আমার গ্রামটি সবুজ শ্যামলে ঢাকা, ছোট ছোট ঘর কি যে মনোহর, ছবির মতোই আঁকা। ছবির মতোই সরু মেঠো পথ বহু দূর গেছে চলে, সে পথের পাশে ফড়িংয়ের দল উড়ে যায় নেচে নেচে। এ গ্রাম আমার মায়ের মতোই মধুর মমতা মাখা, জীবন মরণ সকল কিছুই পদতলে তার রাখা। সুখে দুঃখে আর যেভাবেই হোক এ গ্রামেই বেশ আছি। এ থাকা তুমি ধরে নিতে পারো স্বর্গের কাছাকাছি। এ থাকা তুমি ধরে নিতে পারো স্বর্গের কাছাকাছি। সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ মিষ্টি করে পড়ার জন্য। রিদি, তোমার পরে এবারে আমরা ডাকছি মেহজাবিন মৌসিকে। মৌসি, তুমি কি শোনাবে? শোনাও।
দেখেছিলাম সেদিন গলির মোড়ে, তোমার খুকির চোখ দুটোতে প্রজাপতি ওড়ে। ভালো করে দেখবে যদি এসো খুকির কাছে, কৃষ্ণ কালো ফড়িং খুকির চোখের পাতায় নাচে। ধন্যবাদ। তুমি এই ছড়াটি আরেকবার পড়ো, কারণ প্রথম দিকটা আমরা শুনি নাই। আবৃত্তি করছি কবি জাকির হোসেন কামালের লেখা চোখের পাতায় নাচে কবিতাটি। ওমা, আমি দেখেছিলাম সেদিন গলির মোড়ে, তোমার খুকির চোখ দুটোতে প্রজাপতি ওড়ে। ভালো করে দেখবে যদি এসো খুকির কাছে, কৃষ্ণ কালো ফড়িং খুকির চোখের পাতায় নাচে। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কি রিদিতাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, রিদিতাকে দেখতে পাচ্ছি। রিদিতা, তোমার কাছে এবার শুনবো কবি জাকির হোসেন কামালের আরো একটি ছড়া। জাকির আঙ্কেলের অসাধারণ কবিতাগুলো আবৃত্তি করতে পেরে খুব ভালো লাগছে। প্রত্যেকটি কবিতার মাঝেই ভিন্ন ভিন্ন সুরে অনেক মূল্যবান কথা ফুটে উঠেছে। এই পর্যায়ে আবৃত্তি করছি আধিক তাদের নেশা। পূবে পশ্চিমে যেখানে খুশি যেতে পারো তুমি বেশ, যেখানে যাবে মন ভরে যাবে দেখে মনোরম বাংলাদেশ। পশ্চিমে গেলে পাহাড় পাবে আর উত্তরে গেলে বন, দক্ষিণে গেলে উত্তাল সাগরের পাবে তুমি আবাহন। দক্ষিণে যেও পক্ষীরা এসে কিচির মিচিরে ডাকে, স্বাগত তোমাকে জানাবে ওরা মহেশ খালির বাঁকে। চোখ যদি থাকে দেখে নিতে পারো গায়ের সরলে চাষি, চিকচিক করে হাসছে যেন বিস্তৃত জলরাশি। জেনে নিতে পারো ভাগ্য তাহাদের আটকে গেছে চড়ায়, ধীবর সমাজের নিত্য লড়াই জীবনের বোঝাপড়ায়। ঝড়ের বার্তায় কখনো তাহারা এতটুকু টলে নাই, সাগরে গিয়েছে ভেবেছে জীবন হয়ে যাবে রোশনাই। আহা রোশনাই দোষ নাই, নাকি দোষ ছিল ললাটের, যেভাবে ভুগছে অক্ষরগুলো চাপা পড়ে দুই মলাটের, তেমনি ভুগছে পিছে পড়ে ওরা সমাজের অস্পৃশ্য। তবুও দেখবে হাসি খুশি ওরা কি যে মনোরম দৃশ্য। দেখবে শিশুরা ঘুটে কুড়োয় আর সুর করে ছড়া কাটে, বিকেলে যাচ্ছে দাদির সঙ্গে মাছ বেচতে হাটে। সন্ধে হলে পর পড়তে বসে কেউ মুখরিত কলস্বর, পড়ে না অনেকেই গল্প শুনে বেহুলা লক্ষিন্দর। দাদিরা শোনায় মহাভারত আর কত না দাদির গুণ, শুনে শুনে কেউ নিজেকে ভাবে হয়ে যাবে অর্জুন। পড়ালেখা ছাড়াই অর্জুন হবে কেউ লক্ষণ রাম, ভাবনাই নেই ভূত ভবিষ্যৎ আখেরের পরিণাম। কেউ কেউ যদি স্কুলে যায় শেষ বেঞ্চিতে বসে ওরা, পড়া না পারলেও বকে না শিক্ষক, এমনই কপাল পোড়া। দিভোর পাড়ার কিশোরে ছেলেরা থাকে না তো ঘরে আর, সাগরের মায়ায় বাধা পড়ে যায় শুনে ডাক নোনা দরিয়ার। ভাবে অনেকেই ছাড়বো কিভাবে বাপ দাদার এই পেশা, আধিক তাদের স্বপ্নহীনতা, আধিক তাদের নেশা। আহারে, আমি কি সব বকছি, বকাবকি আমার শেষ। তুমি ঘোরো ভাই, তোমার মতোই আছে অনুপম দেশ। ধন্যবাদ সবাইকে। তোমাকেও ধন্যবাদ রিদিতা। আমরা আরেকবার জাহাঙ্গীর আলম জাহানের কাছে যাব। তার মহানুভবতা, তার সাথে মেশার আমার সুযোগ হয়েছিল একদিন। সেদিন আমি তার কাছ থেকে একটু দূরে দূরে হাঁটছিলাম, কারণ আমি তার সাথে কথা বলতে যেয়ে আমি দেখেছি যে তার সাথে আমার দূরত্ব এত বেশি। সেটি বিদ্যার, সেটি শিক্ষার, সেটি দ্যুতির, সেটি আলোকের। সেই দিন থেকে আমি তার ভক্ত হয়েছি।
আমার অসীম শ্রদ্ধা আপনার প্রতি, জনাব জাহাঙ্গীর আলম জাহান। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আরো একবার, অনুগ্রহ করে জনাব জাকির হোসেন কামাল সম্পর্কে যদি দুটি কথা বলেন। অনেক ধন্যবাদ আপনার এই বিনয়ের জন্য, বিশেষ করে ধন্যবাদ আপনাকে। তো আমি মূল কথায় যাবার আগে একটু বলে নিই যে যে কোনো লেখা, সেটা ছড়া হোক, কবিতা হোক, গল্প, উপন্যাস, যেটাই হোক না কেন, সেটা যখন সুন্দর করে শুদ্ধভাবে পঠিত হয় তখন কিন্তু সেই লেখাটির শিল্প সৌন্দর্য যারা শোনেন তাদের সামনে উদ্ভাসিত হয়। তো আজকে জাকির হোসেন কামালের যে কবিতাগুলো, ছড়া কিংবা পদ্য এখানে ওই শিশু আবৃত্তি শিল্পীরা উপস্থাপন করলো এবং পাশাপাশি মনিরুজ্জামান সাহেব উপস্থাপন করলেন, সেগুলো শোনার পর কিন্তু জাকির হোসেন কামালের লেখক সত্তাটা কত শক্তিশালী সেটা আবার নতুন করে অনুধাবন করার একটা সুযোগ হয়েছে। শিশু শিল্পীরা এত চমৎকার করে আবৃত্তি করেছে, আমি তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই এবং এই শিশু শিল্পীদের দ্বারাই আমাদের লেখাগুলো আগামী দিনে সকল পাঠকের কাছে পৌঁছে যাবে, তাদের সুললিত উচ্চারণের মাধ্যমে, তাদের চমৎকার আবৃত্তির মাধ্যমে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। পাশাপাশি আরেকটি কথা বলি যে আমাদের প্রকৃত বাস্তবতা হচ্ছে আমরা যে যেখানে থাকার কথা আমরা কিন্তু সেখানে নেই। অনেক ক্ষেত্রে এর ব্যত্যয় দেখি। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমের মধ্যে আজকে আমার কাছে মনে হচ্ছে যে জেলা শিল্পকলা একাডেমিতে যে জেলা কালচারাল অফিসার হিসাবে নিয়োগপ্রাপ্ত যে সকল কর্মকর্তা আছেন তাদের মধ্যে এই যে লক্ষ্মীপুরের মনিরুজ্জামান মনির, তিনি যথাযথ জায়গায় যে পদায়ন পেয়েছেন এজন্য আমার ভালো লাগছে। কারণ তার অবয়বে, তার কণ্ঠস্বরে, তার উচ্চারণে, তার বাচন ভঙ্গিতে এটা অনুমিত হয় তিনি প্রকৃত অর্থেই শিল্প সমজদার একজন মানুষ, সংস্কৃতির সমজদার একজন মানুষ। এরকম মানুষ যদি বাংলাদেশের প্রতিটি শিল্পকলা একাডেমিতে কালচারাল অফিসারের দায়িত্ব পান তাহলে আমাদের শিল্প সংস্কৃতি আরো অনেক দূর এগিয়ে যাবে এবং বিশুদ্ধ সংস্কৃতির চর্চা বাড়বে। আমি মনিরুজ্জামান মনিরের চমৎকার বাচনভঙ্গি, চমৎকার কণ্ঠস্বর এবং সুন্দর আবৃত্তির জন্য তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। একটি কথা মনে রাখতে হবে, আমরা যখন লিখব, আমাদের সেটা কবিতায় লিখি, ছড়াই লিখি, আমার লেখাটি পড়ে যেন পাঠকের মননে এই চিন্তাটি না আসে যে এই রকম একটি লেখা যেন কার পড়েছিলাম, কার লেখা যেন এরকম একটি পড়েছিলাম, এরকম একটি ছড়া বা কবিতা বা গল্প, উপন্যাস। এই ধারণাটা যদি কোনো লেখকের মধ্যে বা কোনো পাঠকের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে আমি যত ভালো লেখাই লিখি না কেন, আকারে, ব্যাকরণে, প্রকরণে, ছন্দে, মাত্রায় যত অভিনবই হয়ে যাক না কেন, আমার সেই লেখাটি কিন্তু প্রকৃত অর্থে একেবারে, সেটি কবিতা হলে সেটি সাচ্চা কবিতার স্বীকৃতি পাবে না, সেটি অল্প কবিতায় পরিণত হবে, ছড়া হলে সেটি অল্প ছড়ায় পরিণত হবে। অর্থাৎ ধরা যাক আমি যদি স্বাধীনতা নিয়ে একটি ছড়া বা কবিতা লিখি, সেই কবিতাটা পড়তে গিয়ে যদি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার কথা মনে পড়ে যায়, কিংবা নির্মলেন্দু গুণ অথবা এরকম অনেক কবি আছে যারা স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা ছড়া লিখেছেন, তাদের কবিতা বা ছড়াটির কথা যদি মনে পড়ে যায়, আমি যত শ্রেষ্ঠতম লেখা লিখে থাকি না কেন সেই লেখাটি কিন্তু অল্প লেখায় পরিণত হয়ে যাবে। আমি এটা দিয়ে এটা বোঝাচ্ছি না যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা নিয়ে অনেকে লিখেছেন বলে আমি লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো, তবে আমার লেখাটা যেন আমার মতো হয়, আমার লেখাটা যেন অনুকরণ হয়েছে বা প্রভাবিত হয়ে আমি লিখেছি এই জিনিসটা যেন পাঠকের কাছে মনে না হয়। জাকির হোসেন কামালের লেখাগুলো, অন্তত যতগুলো লেখা আমি পড়েছি বা পড়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি তিনি সেই প্রভাব মুক্ত, সেই অনুকরণ মুক্ত একজন সাচ্চা লেখক। এজন্যে জাকির হোসেন কামাল আমার প্রিয় লেখকদের একজন।
আর আজকের শিশুদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি তাদের জন্য বলি যে তাদের মননকে বিকশিত অবশ্যই করতে হবে, পরিশীলিত অবশ্যই করতে হবে, কিন্তু কারণ আমরা 21 বছর কিন্তু এদেশে খুব যত্নের সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাস বিমুখ একটি প্রজন্ম তৈরি করা হয়েছে, যে প্রজন্ম জানেই না যে এদেশে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল, যে প্রজন্ম বঙ্গবন্ধু কে ছিলেন সেটা জানেনি বা জানতে দেওয়া হয়নি, যে প্রজন্ম মুক্তিযুদ্ধে আমাদের কত বড় ত্যাগ ছিল, কত বিসর্জন ছিল, সেই ইতিহাস থেকে তাদেরকে সরিয়ে রাখা হয়েছিল। সেই প্রজন্মকে নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে হবে, তাদেরকে জানাতে হবে যে এই দেশটা এমনিতেই আসেনি, কেউ দয়া দাক্ষিণ্য করে আমাদেরকে দেয়নি। এই দেশের পেছনে আমাদের অনেক শ্রম আছে, অনেক মেধা আছে, অনেক রক্ত আছে, অনেক সম্মান এবং সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটি অর্জন করেছি। আর এই অর্জনের পেছনে একজন মহানায়ক ছিলেন, তার নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণেই ওই যে জাকির হোসেন কামাল তার এক কবিতায়, যেটা মনিরুজ্জামান মনির সাহেব পড়লেন, শেষ লাইনে উনি যে আকাঙ্ক্ষাটি ব্যক্ত করেছেন, আবার ৭১ ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষাটি ব্যক্ত করেছেন, এই আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু আদৌ তিনি বলেননি বা বোঝাতে চাননি যে আবার ৭১ ফিরে আসুক মানে আবার সেই মুক্তিযুদ্ধ চাই, আবার সেই সশস্ত্র বিপ্লব চাই। উনি এই লাইনটি দ্বারা বা এই শব্দগুচ্ছ দ্বারা উনি প্রমাণ করতে চেয়েছেন যে আমরা ৭১-এর চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ৭১-এর যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে চেতনার বশবর্তী হয়ে আমরা একটি নতুন জাতি রাষ্ট্র কায়েম করেছিলাম, সেই চেতনাটি যেন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র কাঠামোর সর্বত্র বিরাজিত থাকে, ওই আকাঙ্ক্ষাটি মূলত তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সুতরাং ৭১ ফিরে পাওয়ার অর্থ আবার সশস্ত্র বিপ্লব নয়, আবার যুদ্ধ নয়, কারণ এই দেশে আর পাকিস্তান ফিরে আসবে না, এই দেশে পাকিস্তানি সেনারাও আর ফিরে আসবে না। সুতরাং এই ৭১ ফিরে আসা মানেই ৭১-এর চেতনাকে পুনরুজ্জীবিত করার আকাঙ্ক্ষাই লেখক এখানে ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমি প্রসঙ্গক্রমে এই শিশুদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা নিশ্চয়ই মহাশ্বেতা দেবীর নাম শুনেছি, পশ্চিমবঙ্গের সেই প্রখ্যাত উপন্যাসিক যিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার একটি চমৎকার কথা কিন্তু আছে। মহাশ্বেতা দেবী বলেছেন, মূর্খ সে নয় যে লেখাপড়া জানে না, সে মূর্খ নয়, মূর্খ হচ্ছে সে যে জানতে বুঝতে চায় না, যে বিশ্লেষণ করতে পারে না, যে প্রশ্ন করতে জানে না, এবং যার মধ্যে জ্ঞান তৃষ্ণা নেই, সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। কি অসাধারণ কথা! এই যে বলা হচ্ছে যে প্রশ্ন করতে জানে না, যে বিশ্লেষণ করতে জানে না, যে জানতে বুঝতে চায় না, তাহলে প্রশ্ন করার অর্থটা কি? প্রশ্ন করার অর্থ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, কিন্তু আজকের এই যে শিশুরা, তারা তো নিশ্চয়ই স্কুল গোয়িং মনে হয় আমার কাছে। এরা যখন স্কুলের পাঠ্যসূচি বা পাঠ্যপুস্তক যখন পাঠ করে, পাঠ্যপুস্তকে ধরা যাক একটি কবিতা তারা পড়ছে, পরীক্ষার প্রয়োজনেই পড়ছে, সেই কবিতায় যদি এমন কোন শব্দ তারা পায় যে শব্দটি তারা কখনো শোনেনি, এই শব্দের অর্থ তারা জানে না, তখন এই যে জানার কৌতূহলটি, কারো কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টাটি, এই কৌতূহলটি যদি তাদের মধ্যে তৈরি না হয়, তাহলে এরা কিন্তু প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হবে। কিরকম? যেমন আমরা ছোট সময় পড়েছি, আমাদের পাঠ্য বই ছিল, আমরা পড়তাম দাদখানি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই ইত্যাদি ইত্যাদি পড়েছি না? এখানে তো আমরা সব চিনি, দই চিনি, সরিষার তেল চিনি, বেল চিনি, সবই চিনি, কিন্তু চালের কথা যে বলা হচ্ছে দাদখানি চাল, এটা যদি আমার ভেতর প্রশ্ন না জাগে যে কত রকম চালের নাম শুনলাম, হোয়াট ইজ দাদখানি চাল, দাদখানি চাল জিনিসটা কি? এই প্রশ্নটা যখন শিশু মনে জাগ্রত হবে, তখন সেটা জানার চেষ্টা করবে, মা বাবার কাছে প্রশ্ন করে জানতে চাইবে, শিক্ষকের কাছে প্রশ্ন করে জানতে চাইবে, এবং দাদখানি চাল আসলে কি চাল, কোন ধরনের চাল, এটা সে বুঝতে পারবে। আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, এই শিশু বয়সে কিন্তু এই প্রশ্নটি আমার জেগেছিল এবং জানার কৌতূহল তৈরি হয়েছিল বলেই পরবর্তীতে বিভিন্ন ভাবে চেষ্টা তদবির করে অবশেষে দাদখানি চালের ব্যাখ্যা পেয়েছিলাম। আমাদের স্মরণে নিশ্চয়ই আছে যে আমাদের এই দেশটা একসময় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এই যে ভারতের দিনাজপুর বা আমাদের বাংলাদেশের দিনাজপুর, এই দুই অঞ্চল নিয়ে কিন্তু একটি ছোট্ট রাজ্য ছিল, যে রাজ্যটি শাসন করতেন একজন সুলতান, মুসলমান সুলতান, যার নাম ছিল সুলতান দাউদ খান। দাউদ খান যে চালের ভাত খেতেন, সবচেয়ে মিহি একটি চাল,
এবং সবচেয়ে সুগন্ধি একটি চালের ভাতই তিনি খেতেন, যে কারণে ওই অঞ্চলে কিন্তু ওই ধানের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায় এবং কৃষকদের কাছে, সাধারণ মানুষের কাছেও ওই ধান থেকে উৎপাদিত চালের নামটি হয়ে যায় দাউদখানি চাল। যেহেতু সুলতান চালটি পছন্দ করতেন, দাউদখানি চাল নামে এটা পরিচিত হয়ে যায়। পরে উচ্চারণ বিবর্তনে সেটি আজকে দাদখানি চালে পরিণত হয়েছে। একইভাবে আমরা পল্লী কবি জসিম উদ্দিনের একটি কবিতা, বহুল পঠিত কবিতা, কবর কবিতা, এটা পড়তে গিয়ে মনে হলো যে শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, দয়কার দে ডয় শূন্য র দীর্ঘইকার। উনি লিখেছিলেন, শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতিরি মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। এই যে দ্বিতীয় দেরি, এটা তো আমি বুঝলাম, এই দেরি মানে বিলম্ব, কিন্তু প্রথম দেরিটা কি? হোয়াট ইজ ওই যে দয়কার ডয় শূন্য রয় দীর্ঘইকার, দেরি, এই দেরি অর্থটা কি? এই প্রশ্নটা শিশু মনে যদি না জাগে তাহলে সে কি করে জানবে? এই প্রশ্নটা জানার যে মানে উত্তরটা জানার যে কৌতূহল, এই কৌতূহলটা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে। এই দেরি অর্থ কিন্তু উনি বুঝিয়েছেন লাভ বা মুনাফা। শাপলার হাটে তরমুজ তিনি 2 পয়সা লাভ করে বা মুনাফা করে বিক্রি করেন। তো এইরকম যদি নতুন কোনো অভিনব শব্দ শিশুদের সামনে এসে হাজির হয়, সেই শব্দটি সম্পর্কে তার ভেতর যদি প্রশ্ন জাগে, তাহলেই ধরে নিতে হবে সেই শিশুটি অবশ্যই একটি মেধাবী শিশু। সেই শিশুটি নিশ্চয়ই তার লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রেও সে ভালো অবদান রাখতে হবে। তো মহাশ্বেতা দেবী কিন্তু মূলত এই কথাটি বোঝাতে চেয়েছেন যে, যে প্রশ্ন করতে পারে না, যে বিশ্লেষণ করতে পারে, যাই পড়ি না কেন আমার একটু বিশ্লেষণী শক্তি থাকতে হবে, শুধু মুখস্থ দিয়ে কিন্তু চলবে না। আমাদের উন্নত বিশ্বে, আপনি বিদেশে আছেন মঞ্জুর কাদের ভাই, উন্নত বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একটি বাক্য খুব বড় অক্ষরে কিন্তু সেখানে সামনে সাঁটানো থাকে। অনেক দেশেই আছে, সম্ভবত এটা লন্ডনেও আছে। সেখানে বলা হচ্ছে, উই স্ট্রংলি ডিসকারেজ মেমোরাইজিং। আমরা মুখস্থকে কঠোরভাবে নিরুৎসাহিত করি। মুখস্থ বিদ্যা কিন্তু কোনো বিদ্যাই নয়, বিশ্লেষণ করে যেটাই পড়ি না কেন সেটার জন্য আমরা বিশ্লেষণ করে পড়ি। আমি এই অনুরোধটা আজকে এখানে যে সকল শিশু আজকে এখানে অংশ নিয়েছে তাদেরকে অনুরোধ রাখবো, তোমরা তোমাদের পাঠ্য বই যেটা পড়বে সেটা একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণী দৃষ্টিতে পড়বে এবং কোনো বিষয় যদি তোমাদের বোধগম্য না হয়, কোনো শব্দ যদি তোমাদের কাছে অদ্ভুত, উদ্ভট বা অভিনব মনে হয়, সেটার ব্যাপারে শিক্ষকদের কাছে, বাবা মার কাছে জেনে নেওয়ার চেষ্টা করবে। এভাবে জানতে জানতেই তোমাদের মনন একসময় পরিশীলিত হবে, তোমাদের জ্ঞানের ভান্ডার বিকশিত হবে। এই অনুরোধ আমি তোমাদেরকে রাখি। আর জাকির হোসেন কামাল ভাই সম্পর্কে আমি কি বলবো, উনি তো আসলে ওই ওই যে আপনি সঞ্চালনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন যে অত্যন্ত ভালো মানুষ, দম্ভ নেই, অহংকার নেই, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমাদের এটাও মনে রাখতে হবে, ভালো লেখক হতে হলে কিন্তু প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি না হতে পারি তাহলে আমি অবশ্যই ভালো লেখক তো হতে পারবোই না, সমাজের কোনো ক্ষেত্রেই কিন্তু আমি কারো কাছে গ্রহণযোগ্যতা পাবো না। অন্যকে যদি সম্মান করতে শিখি, অন্যকে যদি শ্রদ্ধা জানাতে শিখি, তাহলে আমিও সম্মান পাবো, আমিও শ্রদ্ধা পাবো। ছোটদেরকে যদি আমি সোহাগ করতে শিখি, তাদের কাছ থেকে অবশ্যই শ্রদ্ধা পাবো। জাকির হোসেন কামাল ভাই নিঃসন্দেহে এই ক্ষেত্রে একজন ব্যতিক্রম ধর্মী মানুষ। তিনি অন্যকে যেমন সম্মান করতে জানেন, তার মধ্যে কোনো অহমিকা নাই, তার মধ্যে কোনো দম্ভ নাই, তার মধ্যে একটি অসাধারণ সারল্য আমি দেখেছি এবং লেখালেখির ক্ষেত্রে এই সারল্যটা কিন্তু জরুরি। আমার ভেতর যদি কুটিলতা থাকে এবং মানুষকে যদি একটু তির্যক দৃষ্টিতে আমি দেখার চেষ্টা করি, তাহলে আর যাই হোক না কেন আমি নিজেকে ভালো মানুষ দাবি করতে পারি না। জাকির হোসেন কামাল একজন ভালো লেখক তো বটেই, নিঃসন্দেহে আপাদমস্তক একজন ভালো মানুষ। তিনি অন্যকে সম্মান দিতে জানেন, অন্যকে শ্রদ্ধা জানাতে জানেন, আর জানেন বলেই তিনি সম্মান পান, জানেন বলেই তিনি আজকের আপনার এই আয়োজনে তিনি আজকে একটা মুখ্য ভূমিকায় আছেন এবং তার ছড়া কবিতা নিয়েই আজকের এই অনুষ্ঠানটা আপনি সাজিয়েছেন। এজন্য জাকির ভাইকে আমি অনুরোধ করব, আপনার এই ভালো মানুষী ভাবটা কখনোই যেন আপনার অন্তর থেকে বিদূরিত না হয়। সমাজে আপনি সুন্দর কিছু দিচ্ছেন, আপনার লেখালেখির মাধ্যমে, আপনার সাহিত্য চর্চার মাধ্যমে। আপনার ছড়া কবিতা নিঃসন্দেহে অনেক সুন্দর এবং আপনি বড়দের জন্য যে উপন্যাসটি লিখেছেন বিপ্লবের বিবর্ণ ছবি, আমি এটা আংশিক পড়েছি, পুরোটা পড়িনি, যেটুকু পড়েছি তাতেই কিন্তু আমি মানে স্তম্ভিত হয়ে গেছি। এত চমৎকার আপনার শব্দ চয়ন, বাক্যের গঠন প্রণালী এত অদ্ভুত।
এবং একটি বিশেষ সময়কে আপনি এমন চমৎকার ভাবে এই উপন্যাসে ধারণ করার চেষ্টা করেছেন। সেই কি বলে নকশালবাড়ির সেই ঘটনাকে, সেই সমাজতান্ত্রিক বিপ্লব, শ্রেণী সত্য খতম করার সেই তথাকথিত বিপ্লব, এই বিষয়গুলোকে এত চমৎকার ভাবে আপনি তুলে ধরেছেন। এটা বড়দের বই যদিও, তবুও আমি বলবো তোমরা শিশুরা যারা আছো, বড় হয়ে তোমরা জাকির হোসেন কামালের এই বিপ্লবের বিবর্ণ ছবি যদি সুযোগ হয় এটা একটু পড়ার চেষ্টা করবে। আর ওনার ছড়া কবিতা তো অবশ্যই তোমরা তোমাদের নিয়মিত পাঠাভ্যাসের মধ্যে নিয়ে আসবে, এই অনুরোধ রাখবো। পাশাপাশি আমাদের দেশে যারা ভালো লেখালেখি করছেন, প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমাদের জাতীয় পত্রিকায় কারো না কারো দিয়ে পড়ার চেষ্টা করবে এবং পড়ে পড়ে আমাদের দেশে কারা ভালো লিখছে তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি, আমার আবেগ এত বেশি মানে আজকে জেগে উঠেছে যে জাকির হোসেন কামাল ভাইয়ের মতো একজন ভালো মানুষ আজকে আপনার অতিথি, আর সেই অনুষ্ঠানে আমাকেও আপনি সংযুক্ত করেছেন। আমার যদিও কষ্ট হয়েছে, আমি সকাল বেলায় উঠতে পাই না, অনেক দেরি করে উঠি, শেষ রাতে ঘুমাই, তবু শুধু জাকির হোসেন কামাল ভাই এবং মঞ্জুর কাদের ভাই, আপনাদের অনুরোধ আমি ফেলতে পারিনি। আমি খুব আগ্রহ নিয়ে আজকে খুব সকাল সকাল সারা রাত ঘুমোইনি, এরপরও আমি উঠে আজকে এখানে সংযুক্ত হয়েছি। আমার ভালো লাগছে এবং এই আয়োজনে থাকতে পেরে নিজেকে অবশ্যই গৌরবান্বিত মনে হচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এ ধরনের আপনার এই আয়োজন অব্যাহত থাকুক। শিশুদের জন্য আপনি যে কাজ করছেন প্রবাসে বসে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা শিশুদের সঙ্গী, আপনার সংগঠনের নাম আশিস, এই যে শিশুদের সঙ্গী হওয়ার এই যে আকাঙ্ক্ষা, আমরা যারা বড় হয়েছি বা একটু পরিণত বয়সে এসেছি, প্রত্যেকেরই উচিত শিশুদের প্রতি আরো যত্নশীল হওয়া এবং শিশুদের পরিচর্যা করা। সেই পরিচর্যার কাজটি আপনি এই সংগঠনের মাধ্যমে করছেন, এটা অব্যাহত থাকুক। আপনার এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আজকে যারা অংশ নিলেন, জাকির হোসেন কামাল ভাই সহ, মনিরুজ্জামান মনির সাহেব সহ, শিশু আবৃত্তি শিল্পী সবাইকে আমি অভিনন্দন জানাই এবং আড়ালে থেকে যিনি এই অনুষ্ঠানটিকে পরিচালনা করছেন, ওমর আলী ভাইয়ের চেহারাটি দেখার সুযোগ আমার হয়নি, তাকেও আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, হয়তো আবার দেখা হবে কোনোদিন। সে পর্যন্ত জয় বাংলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম জাহান। আপনি বলছেন যে আপনি একটু দীর্ঘ সময় কথা বলেছেন, কিন্তু আপনার কথা তো আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমি আশা করি যে প্রত্যেকে আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছে। আপনি শিশুদের যে দুটি কথা বলেছেন যে প্রশ্ন করতে শেখা, এইটি সবচেয়ে জরুরি। যেসব আমরা যখন স্কুলে পড়েছি আমরা দেখেছি যে আমরা যখন টিচারকে কোনো প্রশ্ন করতাম তিনি আমাদেরকে ধমক দিতেন। আসলে সেই সব টিচার ধমক দেয় যারা নিজেরাই জানে না প্রশ্নের উত্তরটি। আর যেসব টিচার জানেন তারা কখনোই ছাত্রদের ধমক দেন না, তারা শিখিয়ে দেন। কিন্তু মুশকিল হলো ওই যে টিচাররা ধমক দেয়, এই ভয়ে বাচ্চারা প্রশ্ন করতেই শেখে না। আমরা এই অর্গলটি ভাঙতে চাই, এই প্রতিবন্ধকতাটি আমরা আসলে ভাঙতে চাই যে বাচ্চারা প্রশ্ন করতে শিখবে, কৌতূহলী হবে যে কেন এই কথাটা বলা হলো। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, কেন এই কথাটা বলা হলো, এই কথাটার মানে কি, এইটা শিশুদের জানতে হবে। প্রশ্ন যদি যেসব শিশুরা প্রশ্ন করতে না পারে সেসব শিশুদের পড়াশোনা করে তারা হয়তো জিপিএ 5 পাবে, কিন্তু তারা তো কখনো জ্ঞানী হবে না। আরেকটি কথা আমি যেটা সবসময় বলতে চাই সেটি হলো শিশুরা শিশুদের মধ্যে সম্প্রীতি ছড়াবে। আমাদের অনুষ্ঠান যেসব শিশুরা এসছে আমি নিশ্চিত যে একদিন এরা অনেক বড় হবে। এদেরকে দেখে যেসব শিশুরা পশ্চাৎপদ, যারা গ্রামে থাকে, পড়াশোনা করার সুযোগ পায় না, তারা তোমাদেরকে দেখে পথ হাঁটার একটা অনুপ্রেরণা পাবে। সেইটি আমাদের উদ্দেশ্য। আমরা আরেক প্রস্থ জনাব জাকির হোসেন কামালের ছড়া শুনে আসি। রাদিয়া ইসলাম রিদি, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। রিদিকে খুঁজে পাচ্ছি না, দেখি রিদি কোথায় আছে। হ্যাঁ, তোমাকে পেয়েছি। ধন্যবাদ জানাই জাকির হোসেন কামাল আঙ্কেলকে আমাদের জন্য চমৎকার চমৎকার ছড়া কবিতা লেখার জন্য। আবৃত্তি করছি তারই লেখা কবিতা মাকে ভালোবেসে। চিলের ডানায় মেঘ ভেসে যায়, মেঘের ডানায় চিল, চাঁদের কিরণ রাতের গায়ে নদীতে ঝিলমিল। রাতের গায়ে ফুলের মেলা,
চুলের মতো রাত। এমনই আধার নিশুত রাতে কোথায় হারায় চাঁদ? খুকুর নুপুর নিদাঘ দুপুর উদাস বাঁশির সুর। মোহন বাঁশি যায় ছুটে সে ৭০০ সমুদ্র। তেপান্তরের মাঠ পেরিয়ে হিজলতলির গাঁ, ওখানে যে বাঁধা আছে নতুন সোনার না। সেই নাইতে উঠলে তবে মেঘের দেশে যাবে, সেথায় গিয়ে হিরে মানিক কত কিছু পাবে। যাবে নাকি মেঘের দেশে? রাজি হলে এসো, একটা শুধু শর্ত দিলাম, মাকে ভালোবেসো। একটা শুধু শর্ত দিলাম, মাকে ভালোবেসো। সবাইকে ধন্যবাদ। বাহ, কি মিষ্টি করে পড়লা জনাব মনিরুজ্জামান মনির। আপনাকে তো সবাই প্রশংসা করে, আমি একটু করি। আমি আসলে যে কথাটা বলতে চেয়েছিলাম যে প্রত্যেকটা শিল্পকলায় প্রতিটা জেলায় একজন করে আপনার মতো মানুষ যদি থাকে, তাহলে সেই জেলার শিশুদের নিয়ে আমরা আর চিন্তা করব না, সেই দায়িত্বটুকু আপনার। আর একইভাবে প্রতিটা প্রাইমারি স্কুলে যদি আপনার মতো একজন করে শিক্ষক থাকে, তাহলে বাংলাদেশ নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। কারণ বাংলাদেশে আমরা অনেকবার বিভিন্নভাবে জাতীয় পর্যায়ে কথাটি তোলার চেষ্টা করেছি যে প্রত্যেকটি স্কুলে একজন অন্তত টিচার থাকবে যিনি শুদ্ধ ভাষায় কথা বলবে, যিনি খুব সুন্দর করে কথা বলবেন, প্রমিত উচ্চারণ করতে পারবেন। কারণ আমাদের শিশুরা যদি শিক্ষকরা ভালো করে কথা না বলেন, তাহলে শিশুরা শিখবে কেমন করে? একজন শিক্ষক যদি অশুদ্ধ বাংলায় কথা বলেন, তাহলে শিশুরাও অশুদ্ধ বাংলাটা শেখে। সেজন্য আমাদের বিভিন্নভাবে আমরা এটা জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের আসর থেকেও আমরা এই বিনীত অনুরোধটি জানাই। কারণ আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলেন। এখন সংসদে মাত্র ২ জন নারী আছেন, তারা শুদ্ধ ভাষায় কথা বলেন, একজন দীপুমণি আর একজন শিরিন শারমিন চৌধুরী। এই ২ জন শুদ্ধ উচ্চারণে কথা বলেন। আর কোন জাতীয় সংসদ সদস্য শুদ্ধ ভাষায় কথা বলেন কিনা আমি জানি না। তো যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী শুদ্ধ ভাষায় কথা বলেন, তিনি কেন এই উদ্যোগটি কেন নেবেন না যে প্রতিটা প্রাইমারি স্কুলে, প্রতিটা হাই স্কুলে অন্তত একজন করে শুদ্ধ ভাষার আপনার মতো যারা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারে একজন করে শিক্ষক যদি নিয়োগ হয়, তাহলে আমাদের এত কিছু ভাবতে হয় না। অনেক ধন্যবাদ। মাকে ভালোবেসে আমরা শুনলাম। মনিরুজ্জামান মনিরকে আমরা এবারে আমন্ত্রণ জানাই। আমি আবারও ধন্যবাদ আপনাদের এই প্ল্যাটফর্মটাকে, যারা শিশুদের নিয়ে ভাবেন এবং শিশুদের নিয়ে চিন্তা করেন এবং যারা আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তাদেরকে নিয়ে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি এবং জাকির হোসেন কামালের প্রতি, যিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন এই প্ল্যাটফর্মটার সাথে। এবং আরেকটু না বললেই না যে ওনার প্রত্যেকটি কবিতা যেন আলাদা আলাদা মেসেজ। যে অনেকে হয়তো আমরা দেখতে পাই যে একই ধারার কবিতা লেখেন, কিন্তু ওনার প্রত্যেকটা কবিতায় আলাদা আলাদা একটা মেসেজ পাওয়া যায়। আমরা যে প্রত্যেকে যে কবিতাগুলো এখন পড়ছি বা আবৃত্তি করার চেষ্টা করছি, প্রত্যেকটা কবিতা আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখবেন যে আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা একটা বার্তা পাওয়া যায়। তো এই ভার্সেটাইল কবি সাহিত্যিকের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে আজকে এই একটা প্ল্যাটফর্মের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ যারা নেপথ্য থেকে কাজ করছেন, হয়তো এরপর আর সুযোগ পাবো না যেহেতু নির্দিষ্ট একটা সময়, তাই আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে করে যাওয়ার চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে, বাকিটা সবার সহযোগিতা। তো এই পর্যায়ে পড়ছি কবি জাকির হোসেন কামালের মায়ায় জড়ায় না। পাশাপাশি দুই পরিবার দীর্ঘদিনের বাস, এক পরিবার ক্রমেই করে আর পরিবার গ্রাস। এসব দেখে খুব ব্যথিত ক্ষুব্ধ আমার মন, শান্তি কোথায় তাই ভেবেছি ঘুরে আসি বন। সেদিন গেলাম বনের ভেতর, হাজার পাখির ভিড়, জড়িয়ে আছে ছড়িয়ে আছে শান্তি সুনিবিড়। এক একটা গাছ এক এক রকম, তবু কেমন মিল, নরম আলো পাতায় পাতায় আহা কি ঝিলমিল। মায়ার পাহাড় ছায়ায় ঢাকা মৌন ঋষি এক, পায়ের তলায় জলের ধারা তোমরা বলো লেক। লেকের ভেতরে কেকের মতো কোমল কমল ঢেউ, হয়তো এমন আমার মতো আর দেখেনি কেউ। কেউ না দেখুক কেউ না বলুক, কেউ না বলুক আহ,
বলবো আমি বলি যাব বেশ মনোরম বাহ। বনের পাশে শনের ক্ষেতে শালিক পাখির ছা, পুচ্ছ তুলে খুঁজছে আবার রাত করে না। গুটগুটিয়ে জিয়ল বাদী কুরুচ এবং কম, মিলেমিশে আছে ওরা দৃশ্য মনোরম। স্বর্ণলতা অনেকে কথা বলতে থাকে বেশ, সবাই নাকি সবার আপন মধুর পরিবেশ। বয়রা এবং হরিতকি কেউ খোঁজে না জাত, এসব দেখে থমকে দাঁড়ায় চন্দ্রাবতী রাত। মায়াবতী রাত্রি এলে বৃক্ষ কথা কয়, জ্যোৎস্না লোকে ঝর্ণা মেয়ে ভীষণ প্রাণময়। পাহাড় ও বন ভীষণ আপন আত্মা হরিহর, জড়িয়ে মায়ায় থাকবে ওরা আসুক যতই ঝড়। এত কিছু দেখে শুনে ভাবছি আমি যা, মানুষগুলো এমন কেন মায়ায় জড়ায় না? মানুষগুলো এমন কেন মায়ায় জড়ায় না? ধন্যবাদ সবাইকে অনেক আবার আমার ধন্যবাদ শোনার জন্য। মনিরুজ্জামান মনির। আপনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আপনি যেহেতু শিশু বান্ধব, আশা করি যে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাকে আবারও ডাকবো, আশা করি আমাদের ডাকে সাড়া দেবেন। ধন্যবাদ। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি আফ্রিদা তাহসিন রিদিতাকে। রিদিতাও আমাদের আসরে এইবার প্রথমবারের মতো এসছে। রিদিতারকেও আমি পরে আর বলার সুযোগ পাবো কিনা জানি না, তোমাকেও বলে রাখি, আমরা যখনই ডাকবো আমাদের ডাকে সাড়া দেবে, আমাদের সাথে থাকবে। আমরা চাই বিশ্বময় একটা আমাদের আত্মীয়তার একটা বড় সংসার হোক, যেখানে তোমাদের মতো শিশুদের সাথে আমরা মেশার সুযোগ পাবো। তোমাদের মতো শিশুদের সাথে আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়ার, ফ্রান্সের, যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্যের শিশুদের মেশার একটা সুযোগ থাকবে। আমরা সবাই সবার আত্মীয় হব। এই আহ্বানটা তোমাদের কাছ থেকে আমরা করে রাখলাম। এটা আহ্বানও বলতে পারো, আবদারও বলতে পারো, আমাদের দাবিও বলতে পারো। আমরা তোমাদের সাহচর্য ছাড়তে চাই না। রাদিয়া ইসলাম, আফ্রিদা তাহসিন রিদিতা, শুনি তোমার কবিতা। আবৃত্তি করছি জাকির হোসেন কামাল রচিত থাকে তারা আড়ালে। জাদু দেখি চুল থেকে ফুল হয়, খালি চোখে যাই দেখি দেখা নাকি ভুল হয়। সাপ হয়, ব্যাং হয়, কিশোরের গ্যাং হয়, ধ্যান করা বকেদের বড় বড় ঠ্যাং হয়। গপ করে গিলে ওরা মাথাকেও বাড়ালে, কলকাঠি নাড়ে যারা থাকে তারা আড়ালেই। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ তোমাকে। আবার দেখা হবে তোমাদের সাথে। সবশেষ শিল্পী আমাদের ছোট্ট বন্ধু মেহজাবিন মৌসি, শোনাও তোমার কবিতা, শেষ কবিতা। এ পর্যায়ে আবৃত্তি করছি কবি জাকির হোসেন কামালের লেখা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের কবিতা লাল সবুজে বাস। মা পরেছেন সবুজ শাড়ি, আঁচল টাটাল লাল, পাড়টা যেন চিকন চাকন সবজি ক্ষেতের আল। আল ধরি নয়, পাল ধরি নয়, শাল বাগানের পর হেঁটে এসে দেখতে পাবে ছোট্ট আমার ঘর। ঘরের পাশে ছোট্ট নদী বইছে কুলকুল, রাঙা ভোরে সূর্য ওঠে রক্ত জবা ফুল। সূর্য কেন রক্ত বরণ, রাঙা এত লাল, সাক্ষ্য দেবে বীর বাঙালি সাক্ষী মহাকাল। কালের স্রোতে পালের নাও হারিয়ে যেতে পারে, হারাবে না মায়ের আঁচল, ডাকবে বারে বারে। এই আঁচলের তলায় আছে লক্ষ মানিক সোনা, শস্য যেমন শ্যামল মাঠে নিপুণ হাতে বোনা, সেই না শ্যামল মাঠে দিলাম রক্ত স্রোতে মারি। মা পড়েছেন সেই কারণে লাল সবুজে শাড়ি। জানতে কি চাও কেন করি লাল সবুজের বাস? বড় হলে জেনে নিও দীর্ঘ ইতিহাস। বীর মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন লাল সবুজের পতাকা। তাই দেশকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। আমরা নতুন প্রজন্ম দেশ মাকে আর কষ্ট পেতে দেব না। ভালোবাসি বাংলাদেশ।
অসংখ্য ধন্যবাদ। তোমার কথা আমার খুব শুনতে ইচ্ছা করে। তোমরা জাহাঙ্গীর আলম জাহান ভাই যেমন খুব চিন্তাপ্রসূত অনেক কথা বলতে পারেন, তিনি দেখতেও সুন্দর, সুদর্শন মানুষ, কণ্ঠস্বর সুন্দর, কথা বলেন সুন্দর, তিনি খুব জ্ঞানী মানুষ। সেজন্য তার কথা যেমন আমরা সারা রাত শুনতে পারি, তেমনি তোমাদের কথা আমরা সারা রাত শুনতে ইচ্ছা করে। কিন্তু আমাদের যেহেতু সময়টা খুব কম, আমাদের এখন বাজে রাত 11:30, 11:20। কাজেই তোমাদেরও স্কুল আছে, পড়াশোনা আছে। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করি, কিন্তু তোমাদেরকে আমরা চাই যেন তোমাদের সাথে আমরা সারা জনম থাকবো। আর সবার আবৃত্তি কেমন হলো? আপনার ছড়াগুলি তো আপনার নিজের সন্তান, যারা আবৃত্তি করেছে এরাও আপনার সন্তানের মতো। কেমন লাগলো জনাব জাকির হোসেন কামাল? আপনার শেষ কথা শুনতে চাই। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্যে। নিঃসন্দেহে ভালো লেগেছে। তার আগে আমার একটু ইচ্ছে হয়েছে দুই একটা আমার প্রিয় পংক্তি আমি একটু শোনাতে চাই। বাঁশের চেয়ে কঞ্চি মোটা, আমের চেয়ে আঁটি, আড়াল থেকে চাড়ালগুলো নাড়ায় কলের কাঠি। রাজনীতিতে নীতির অভাব, ভীতি এখন সব, স্বস্তি পাওয়া কঠিন এখন, শান্তি অসম্ভব। জানতে হবে সাধুকারা আর অতিশয় ইতরকে, গাঁজাখুরি গল্পে কারা জড়ায় নতুন বিতর্কে। প্রতিষ্ঠিত সত্য নিয়ে তর্ক বাড়ায় মূর্খরা, গান পাপীদের ইত্রামিকে তাই প্রয়োজন দূর করা। আরেকটা লেখা অসাম্প্রদায়িক। এক নদীতেই পানি ছিল, এক নদীতেই জল, তবু পানি জলকে নিয়ে ঝগড়া অনর্গল। জলটা নাকি ও মুসলিমের, মুসলমানের পানি, জল ও পানির ধর্ম নিয়ে চলছে টানাটানি। কাণ্ড দেখে বিশাল নদী মুচকি হেসে কয়, আমার কাছে মানুষ বড়, ধর্ম বড় নয়। গম দিয়ে আটা হয়, আটা দিয়ে রুটি, মামা দিয়ে হতে পারে ক্ষমতার খুঁটি। ফুল থেকে ফল হয়, ফল থেকে জুস, নীতিবোধ ছাড়া কেউ হয় না মানুষ। এই কথাগুলো আমার লেখা না, এই কথাগুলো লেখা আজকের প্রিয় আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাছের মানুষ জাহাঙ্গীর আলম জাহান ভাইয়ের লেখা থেকে উদ্ধৃত করছি। তো তার ভালো ভালো তিনি একটা পরামর্শ দিয়েছেন, আমি যেন আমার এই অবস্থানেই সারাটা জীবন থাকি, আমি থাকার চেষ্টা করব। ধন্যবাদ জাহান ভাই। আমি ধন্যবাদ দিতে চাই আমার এই ছোট্ট সোনামণিরা এত চমৎকার করে আবৃত্তি করেছে, আমি আসলে অনেকটা আবেগ আপ্লুত। তো তাদের জন্য আমার শুভকামনা থাকবে। আমি সারা জীবন তাদের সঙ্গী, আশিসের সঙ্গী হয়েও থাকতে চাই। আমি এই পর্যায়ে আমার ব্যক্তিগত একটু সীমাবদ্ধতার কথাও একটু বলতে চাই, আর কয়েকজনকে একটু শুভেচ্ছা জানাতে চাই। আসলে আমি সার্বক্ষণিকই ব্যস্ত থাকি, আমার পেশাগত ব্যস্ততা ঘুমানোর আগ পর্যন্ত। কাজে সাহিত্য চর্চা করার জন্য যে 2-4 ঘন্টা সময় বের করা আমার জন্য খুবই কঠিন, খুবই কঠিন। এবং এর চেয়ে বড় কথা, আমাকে অ্যাংজাইটিতে থাকতে হয়। কখন কোথায় দুর্ঘটনা ঘটে, কোথায় বিদ্যুৎ থাকে না, কোথায় কি হয়। এই অনুষ্ঠানের মধ্যে 2-1টা মেসেজ এরকম ছিল। তো যাই হোক, মানে কোথায় ইস্যু হয়ে যায়, এসব টেনশনের মধ্যে থেকে লেখালেখি করা আসলেই খুব কঠিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, এবং বিশেষ করে যারা শুনছেন তাদের কাছেও চাই। চাকরি জীবন আমার প্রায় শেষ হয়ে যাবে, আর 3 বছরের মতো আছে। তারপরে 10টা বছর যাতে সুস্থ সবলভাবে, শারীরিক এবং মানসিকভাবে মেধা নিয়ে যাতে থাকতে পারি, এটা আমার ইচ্ছে। যদি আল্লাহ সুযোগ দেয় তাইলে হয়তো ওই সময় হয়তো ভালো কিছু লেখার চেষ্টা করব। তো আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য মঞ্জুর কাদের ভাইকে অসম্ভব কৃতজ্ঞতা, এবং আমার আদরের ছোট্ট সোনামণিদের প্রতি আমার ভালোবাসা। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি, বারবার আমাদের বিভিন্ন কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করেছেন। এদেশের প্রথিতযশা সাহিত্যিকদের, প্রথম সারির সাহিত্যিকদের মধ্যে একজন উৎপল কান্তি বড়ুয়া, তিনি একাধিকবার কমেন্টস করেছেন। সুসাহিত্যিক মামুন সারোয়ার শিশুদের জন্য কাজ করেন, শিশুদের জন্য লিখেন। আমাদের আরেকজন সাহিত্যিক শিপন হোসেন মানব, ভালো কবিতা লিখেন, ভালো আবৃত্তি করেন। আরেকজন আবৃত্তিকার হামিদা শিপু। আমাদের আলমগীর খান আলম, সাইফুর রহমান লিটন চমৎকার লিখেন, তরুণ লেখকদের মধ্যে একজন। ইমাদউদ্দিন ইমন, শাহরিয়া সাদাত বারবার লিখছেন, আমি তার কথা আগেও বলেছি।
মানে আমি আব্দুল হান্নান সাগর, শারমিন ইসলাম, আসমা আক্তার শিমু, সুবর্ণা দাস মুনমুনের কথা আগেও বলেছি, চমৎকার লিখেন। এম মামুন, মনসুর রহমান, মুজিবুর রহমান, সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন। যেহেতু অনেক সময় হয়ে গেছে আর কথা বলতে চাই না, ওমর আলী ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার সবার কাছে আমার দোয়া শুভকামনা করে সবার জন্য ভালোবাসা জানিয়ে আমি এই বলেই শেষ করতে চাই, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব জাকির হোসেন কামাল। আমরা আসলে আপনার মতো লেখকদের চাই বাংলাদেশের আনাচে কানাচে। আমরা মনিরের মতো চমৎকার যাদের অংশগ্রহণ করার এবং মানুষকে উদ্দীপিত করার সুযোগ রয়েছে রাষ্ট্রীয়ভাবে, তাদের মতো কর্মকর্তা আমরা চাই বাংলাদেশের আনাচে কানাচে। আমরা মেহজাবিন মৌসি, হৃদিতা এবং রাদিয়া ইসলাম হৃদি, এদের মতো শিশুদের চাই বাংলাদেশের আনাচে কানাচে। কেন চাই? আমরা আসলে চাই যে বাংলাদেশটা বিশ্বের মধ্যে একদিন একটা মমতাময় একটা দেশ হবে। কারণ বাংলাদেশের মানুষ, আমরা তো বিদেশে থাকি, আমরা দেখি বিদেশের মানুষের ভিতরে এক ধরনের মমতা, কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে একটা মৌলিক মমতা আছে। কিরকম সেই মমতাটা? সেই মমতাটা এরকম যে যখন রানা প্লাজা দুর্ঘটনা হয়, যখন একটি লঞ্চ ডুবে যায়, তখন মানুষ রক্ত দেওয়ার জন্য হাসপাতালে শুয়ে পড়ে। মানুষ নিজের জীবন বিপন্ন করে সেই মানুষদেরকে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। এই জিনিসটা কিন্তু বিদেশে পাওয়া যায় না। বিদেশে হয়তো যদি কেউ অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় পড়ে, তাহলে সেটা একটা সংশ্লিষ্ট একটা সংস্থা আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, তারা হেল্প করে। কিন্তু এই যে মানুষের জন্য মানুষ, যে এই জিনিসটা বাংলাদেশের অসাধারণ। অপধর্ম, অপরাজনীতি আমাদের এই ভালো মানুষের বাইরে একটা কোটিং করে রেখেছে, একটা খুব ময়লার একটা আস্তরণ করে রেখেছে। আমাদের এই শিশুরা একদিনই আস্তরণ ভেঙে মূল মানুষটাকে বের করে নিয়ে আসবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই প্রার্থনাটুকুই করি। সুধীমণ্ডলী, আপনারা আমরা শিশুদের সঙ্গী আশিস প্রযোজিত শিশু সাহিত্য ধারাবাহিক পর্ব 30 দেখলেন। আমাদের আজকের অতিথি ছিলেন জনাব জাকির হোসেন কামাল এবং আলোচক ছিলেন জাহাঙ্গীর আলম জাহান। আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে 4 জন আবৃত্তি শিল্পী আজকের ফিচার পোয়েটের ছড়াগুলো পড়লেন। তারা হলেন জনাব মনিরুজ্জামান মনির, রাদিয়া ইসলাম হৃদি, আফরিদা তাহসিন হৃদিতা এবং মেহজাবিন মৌসি। এই অনুষ্ঠানটি প্রচার করলেন nrbnews24.com। সমন্বয় করেছেন, পরিচালনা করেছেন ওমর আলী এবং সঞ্চালনায় ছিলাম আমি মঞ্জুর কাদের। আজকে আমার শরীরটা তত ভালো ছিল না, কিন্তু যেহেতু পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি ছিল, সেজন্য আমি আর এই অনুষ্ঠানটি বাদ দিইনি। আমার কথা মাঝে মধ্যে জড়িয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হয়তো আমি একটু পরে যে কম্বলের নিচে ঢুকে যাব। যারা এসছেন সবাইকে আমার পক্ষ থেকে, nrbnews24.com এর পক্ষ থেকে এবং আশিসের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা। শিশুদের সঙ্গে থাকুন, আশিসের সঙ্গে থাকুন। সবাইকে শুভকামনা।